প্রিয় দর্শক, শহরে বৃষ্টি নেমেছে আজ। আজকের এই চমৎকার আবহাওয়ায় ইটুডে পক্ষ থেকে ইটুডে গসিপ নিয়ে আমি রিয়াদ আপনাদের সাথে রয়েছে আরো একটা চমৎকার এপিসোডে। আজকের এই চমৎকার আবহাওয়ায় আমরা একটা চমৎকার আড্ডা দেব এবং আমাদের এই আড্ডার অতিথি হয়েও আজকে এসেছেন একজন বিশেষ মানুষ। তিনি এক্সিকিউটিভ প্রডিউসার অফ বাংলাদেশ টেলিভিশন এবং একই সাথে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন নির্মাতা। আজকে আমাদের সাথে রয়েছেন ফজলে আজিম জুয়েল ভাই। জুয়েল ভাই, আপনাকে স্বাগতম ইটুডে গসিপে। অনেক ধন্যবাদ আজকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের এই এন্টারটেইনমেন্ট ট্যুরের ফেসবুক লাইভে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি লাইভের শুরুতে আমাদের বলে রাখতে চাই যারা আমাদেরকে এই মুহূর্তে তাদের ভাইয়াকে যদি কোনো শুভেচ্ছা বার্তা জানানোর থাকে কোনো বিশেষ টিকার জন্য কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে আপনাদের শুভেচ্ছা বার্তা জানাতে পারেন। ভাইয়া একটু ফরম্যাট অনুযায়ী করতে চাই শৈশব থেকে ঘুরে আসতে। শৈশবটা আসলে কেমন কেটেছে? আমি একটা মিনিট জাস্ট আমার ফেসবুকে একটু লিংকটা একটু শেয়ার করে দেই যাতে করে সবাই দেখতে পারে। Yes. Sorry, please. So, আমরা জাস্ট একদম একটু ফরম্যাট অনুযায়ী ঘুরে আসতে চাই শৈশবটা আসলে কেমন কেটেছে, শৈশবটা কিভাবে কাটিয়েছে? ভাই একটু আনমিউট করতে হবে। সরি। শোনা যাচ্ছে। প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 30শে জুন। আগামীকাল থেকে আপনারা সবাই জানেন যে আমাদের করোনা পরিস্থিতি দিন দিন অনেক খারাপ হয়ে গেছে, যার কারণে আগামী 1 জুলাই থেকে আগামীকাল থেকে আসলে আমাদের দেশে কঠিন লকডাউন শুরু হতে যাচ্ছে। তো আজকে এই রাতে ঠিক আগের রাতে আমরা বসছি, তো সময়টা খুব ভালো না। চারদিকে আমরা সবাই বেঁচে থাকার জন্য আমরা যুদ্ধ করছি প্রতিনিয়ত। তো এই মুহূর্তে আজকের লাইভে আমাকে এসব কথা বলতে হচ্ছে, ওকে, বাট জীবন তো চলতেই হয়, শো মাস্ট গো অন। আমার ছোটবেলার কথা যদি বলতে হয়, আমার জন্ম হচ্ছে নোয়াখালী, মাইজদি কোট, এখন যেটা মাইজদি নামে পরিচিত। সেটা হচ্ছে আমার জন্ম মাইজদি শহরের খুব ছোট্ট একটা জায়গা। এটা হচ্ছে পিডাব্লিউডি কলোনি জায়গাটা যদি আমি বলি, সেখানে আমার জন্ম, সেখানে আমার বেড়ে ওঠা। আমি এর পরবর্তীতে আমার ছোটবেলা শৈশবটা কেটেছে হচ্ছে বেসিক্যালি নোয়াখালীতে, মাইজদিতে। এরপর আমি চলে আসি চিটাগং, চট্টগ্রাম। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমি 7 শেষ করে আমি তখন প্রাইমারি যখন আমি পড়েছি তখন প্রাইমারি পিটিআইতে পড়েছিলাম, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট। এরপর আমি নোয়াখালী জেলা স্কুলে পড়েছি। এরপর সেখান থেকে আমি ক্লাস 7 থেকে যখন 8-এ উঠি তখন আমি চট্টগ্রাম চলে আসি। এরপর আমি চট্টগ্রাম এসে আমার কৈশোরটা কাটা আসলে চট্টগ্রাম। আমার জীবনের ছোটবেলার শৈশবটা যেমন অনেক সুন্দর ছিল, আমার চট্টগ্রামের কৈশোরটাও তার চেয়েও আমি কম সুন্দর বলবো না, তার চেয়ে আরো বেশি সুন্দর ছিল আমি বলবো। কারণ আমার চমৎকার কিছু বছর আমার কেটেছে। আমি সেখানে হালিশহর গরিবে নওয়াজ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতাম, জিয়ান হাই স্কুল। সেখান থেকে আমি এসএসসি কমপ্লিট করি। বাট ওই সময়টা আমার জীবনের, ওই সময়গুলো আসলে আমার জীবনের সবচেয়ে চমৎকার সময় ছিল। আমি আসলে আমার কৈশোরটাকে এখনো মিস করি। এরপর যদি বলি আমি যদি যৌবনের কথা বলি, সেটাও আমার চট্টগ্রামে কেটেছে। মাঝখানে আমার 2 বছর আমি নোয়াখালীতে ফিরে যাই। নোয়াখালী গভর্নমেন্ট কলেজে আমি 2 বছর পড়াশোনা করি আমার একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে। এরপর আমি আবার চট্টগ্রাম চলে আসি, এসে আবার বাকি পড়াশোনাগুলো আমি চট্টগ্রামে শেষ করি। সব মিলিয়ে আপনি শহরে আপনার শৈশব এবং কৈশোর উপভোগ করেছেন। যদি বলি নোয়াখালীর কথা, যদি বলি চট্টগ্রামের কথা, খুব চমৎকার শহর এবং চমৎকার ভাবে নিশ্চয়ই আপনি শৈশব এবং কৈশোরকে উপভোগ করেছেন। এবার যদি একটু জানতে চাই ভাই, আসলে যে ক্ষেত্রটাতে এখন আপনি পথ চলছেন অনেক বছর ধরে, দীর্ঘদিন ধরে পথ চলছেন, তো সেই ক্ষেত্রটার প্রতি কি ছোটবেলা থেকে একটা আকর্ষণ কাজ করতো বা ফ্যাসিনেশন ছিল, নাকি সেটা আসলে সময়ের সাথে সাথে কোনো বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে মিডিয়ার প্রতি বা সংস্কৃতির প্রতি একটা ঝোঁক আলাদাভাবে কাজ করেছে? সেই শুরুর গল্পটা যদি একটু ছোট্ট করে জানতে চাই। ওয়েল, আসলে ছোটবেলা থেকে আমি একটু দুরন্ত ছিলাম। আমি আমার জীবনে যত মার খেয়েছি আমার বাবার কাছ থেকে, আমার বাবা আজকে নেই, আমার বাবার কাছ থেকে আসলে আমার বাবা গান করতো, ইভেন আমার পরিবারের সবাই আসলে গান করে, সংস্কৃতি অঙ্গনে সবাই কাজ করেছে। তো ছোটবেলা থেকে আমি একটু ডানপিটে ছিলাম, আমি একটু দুষ্টু ছিলাম। আমি আমার এখনো মনে আছে আমার জীবন আমি যত মার খেয়েছি সব আমার বাবার কাছে এবং আমার শিক্ষকদের কাছে।
তো আমার বাবা এখনো মনে আছে, আমাদের সামনে একটা জবা ফুল গাছ ছিল। আমি যদি কখনো কারোর সাথে অনেক দুষ্টুমি করতাম, ওর কারোর সাথে মারামারি করতাম, তো ছোটবেলায় যেটা হয় আর কি, আমার বাবা যদি প্রথম খবর পেত যে জুয়েল ওখানে আছে, প্রথমেই এসে জবা ফুল গাছের একটা এরকম থাকতো ডালটাকে পাতাগুলো ছিঁড়ে খুঁজতে থাকতো যে আমি কোথায় গিয়ে লুকিয়েছি। তো সেখানে আমার মা, এই যে পেছনে যে ছবিটা দেখছেন, আমার জি, জি। আমার গ্রেট মাদার, আমার মা আমাকে বাঁচাতেন। চৌকের নিচে লুকাতাম, খাটের নিচে লুকাতাম, ওখানে লুকাতাম। সো ওই ছোটবেলা থেকেই আমার কখনোই কনভেনশনাল কোনো কাজ আসলে আমার খুব ভালো লাগতো না। আমি একটু নন কনভেনশনাল টাইপের কাজ পছন্দ হতো আমার। আর ছোটবেলা থেকে যেহেতু আমার বাবা মা, আমার বাবা থেকে আমি আমাদের এই সংস্কৃতি চর্চার ব্যাপারটা পাওয়া, এবং আমার মার যে সাপোর্টটা, সেটা আমার সব ভাই বোনদের ক্ষেত্রেই একই জিনিস। তো আমি ছোটবেলা থেকে গান করতাম। বেসিক্যালি আমি তখন স্কুল প্রতিযোগিতাগুলোতে অ্যাটেন্ড করতাম। আহ, জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা, ইসলামিক ফাউন্ডেশনের ওই ওই প্রতিযোগিতাগুলোতে আমি থাকতাম। বাট ছোটবেলা থেকেই যেটা হয় যে আমার একটু ভিন্ন কিছু করার ইচ্ছে ছিল। আর আমি কখনো ওই যে বললাম যে কনভেনশনাল কোনো কাজ আমার আসলে খুব একটা ভালো লাগতো না, যার কারণে আমি যখন বড় হই, পরবর্তীতে আমার মনে হয়েছে যে আসলে আমি ট্রেডিশনাল কোনো কাজ আসলে করতে পারবো না, মানে আমার দ্বারা ওইটা হবে না আসলে ইনফ্যাক্ট। তো যার কারণেই এই গণমাধ্যম মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়ায় চলে আসা। এবং পরবর্তীতে যেটা হয়েছে, একটু এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের পরিবারের সবাই মোটামুটি গান, কবিতা আবৃত্তি, তারপর আপনার সংস্কৃতির যে শাখাগুলো, সেখানেতে সবাই মোটামুটি আমার সব ভাই বোন বিচরণ করতো। তো আমার বড় ভাই যিনি ছিলেন, উনি ছিলেন আব্দুল আউয়াল ওনার নাম। উনি একসময় তখন ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়তেন, তখন তিনি ঢাকা ইউনিভার্সিটি তখন নাট্যচক্র একটা গ্রুপ, আপনারা জানেন আমাদের মহামিদ ভাই, ওই গ্রুপে উনি কাজ করতেন। এবং উনি অনেকগুলো স্টেজ শো করেছেন। তারপর পরবর্তীতে বাংলাদেশের যে প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র হুলিয়া, আপনারা জানেন জি, জি। নির্মলেন্দু গুণের একটা কবিতা থেকে করেছে এটা তানভীর মোকাম্মেল। ওই হুলিয়াতে আবার আমার বড় ভাইয়া সেখানে অ্যাক্টিং করেছিলেন। তো সেটা আসলে আমরা খুব ছোট, তখন একদমই ছোট, তো তখন আসলে কিছু বুঝতাম না, কিন্তু বড় হয়ে যখন দেখলাম। বাট পরবর্তীতে আমার বড় ভাই সেখানে আর থাকেনি, উনি ও তার কাজের জায়গাটা শিফট করেছেন। বাট আমার যখন মনে হয়েছে যে আমি ছোটবেলা থেকেই আসলে আমার আমার মনে হয়েছে যে আমি আসলে ঠিক ট্রেডিশনাল কোনো কাজের জন্য না, যার আচ্ছা। ফলশ্রুতিতে আসলে অডিও মিডিয়া, আমি কৈশোরে আমার একটা ব্যান্ড ছিল, গানের দল ছিল নোয়াখালীতে। তো সেখানে আমরা গান করতাম। তারপর চট্টগ্রাম যখন এসেছি, সেখানেও আমার মোটামুটি একটা ব্যান্ডের সাথে আমি গান করতাম। পরবর্তীতে 2001-এ 2-এ, ইনফ্যাক্ট 2002 সালে আমি চূড়ান্তভাবে ঢাকায় আসলে এই ভিজুয়াল মিডিয়া আসলে আমি শিফট করি। আমার বন্ধু অনন্ত জাহিদ, সে এখন তখন সে বাদুল রহমানের সাথে কাজ করতো। আমাদের নিশ্চয়ই চিনেন প্রখ্যাত পরিচালক, চিত্র পরিচালক বাদুল রহমান, এমিলের গোয়েন্দা বাহিনী যিনি বানিয়েছেন, নির্মাতা, তার সহকারী হিসেবে কাজ করতো। তো ওই অনন্ত জাহিদ, তাকে আমি বলেছিলাম এই ব্যাপারগুলো, যে আমি আসলে ট্রেডিশনাল কিছু আমি করবো না। তার মাধ্যমে আসলে ঢাকায় তখন আহ, চলে আসা। এবং কায়েস চৌধুরী, আপনারা হয়তো অনেকে জানেন, চেনেন, নাট্যকার, পরিচালক প্রখ্যাত। কায়েস ভাইয়ের সহকারী পরিচালক হিসেবে আমি আসলে কাজ শুরু করি প্রথম। তারপর আবার বাদল ভাইয়ের সাথে আমি কাজ করি। এরপর চূড়ান্তভাবে আমি কাজ করেছি আসলে দেওয়ান নজরুল, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, বাংলা চলচ্চিত্রে যিনি আসলে, যাকে বলা হয় অ্যাকশন ফিল্মের জনক, দেওয়ান নজরুল, ডায়ানা ফিল্মস এর যিনি আসলে কর্ণধার, এবং বাংলাদেশের প্রথম যে ধামাকা চলচ্চিত্র দোস্ত দুশমন, ধর্ম আমার মা, জনি, আসামি হাজির, কালিয়া, বারুদ, এসব ছবি, বিখ্যাত সব ব্যানারের যিনি একদম। ছবি বানিয়েছেন, পরে উনার সাথে আমি সর্বশেষ কাজ করি। এরপর এখন বর্তমানে যেখানে আছি, যা দেখছেন। বাহ! খুব চমৎকার। ইনফেক্ট শুরুটাও খুব চমৎকারভাবে হয়েছে। অ্যান্ড আপনি যেভাবে বলছিলেন আসলে ট্র্যাডিশনাল কোনো কিছু আপনি করতে চাননি। বরাবরই সবসময় ছক কষার একটু বাইরে আপনি চলতে চেয়েছেন, বা নিজের চিন্তাটাকে নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি প্রেজেন্ট করতে চেয়েছেন। সেখান থেকে যদি এবার একটু প্রশ্ন করি ভাইয়া, যে ১ম যখন কাজ শুরু করলেন, ১ম এ তো অনেকের সাথে কাজ করেছেন, শিখেছেন। যখন নিজে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে শুরু করলেন, তখন কি আসলে মনে হয়েছে যে ক্যামেরার সামনে কাজ করার ইচ্ছাটা বেশি হয়েছে? নাকি মনে হয়েছে যে না, ক্যামেরার পেছন থেকেই কাজ করতে চাই, নির্মাণে বেশি মনোযোগী হতে চাই? এই দিকটা আসলে কোনটা বেশি আপনাকে আকর্ষণ করেছে? সরি,
আমার আসলে কখনোই ক্যামেরার সামনে খুব বেশি কাজ করার আগ্রহ আমার আসলে কখনোই ছিল না। আমার সবসময় মনে হতো যে আমি আসলে কোনো কিছু আমার ক্যামেরার পেছনে থেকে আমি সামনের যে মানুষগুলোকে আমরা দেখি জি। তাদেরকে আসলে প্রেজেন্ট করা, তাদেরকে দিয়ে কিছু করানো। আমার সবসময় মনে হয়েছে যে আমি আসলে একজন নির্মাতা হব, আমি আসলে অভিনয় শিল্পী হব না। যদিও কখনো কখনো আমাদেরকে আসলে অভিনয় করতে হয়েছে বা এখনো হয়। সেটা হচ্ছে খুব ক্রাইসিস মোমেন্টে আমরা যখন কখনো কখনো আমাদেরকে করতে হয়েছে। বাট আমার সবসময় মনে হয়েছে যে আমি আসলে নির্মাণের মাধ্যমে কিছু একটা করতে চাই। কারণ আমি আমার যে ভাবনা, আমি যেভাবে ভাবি, আমি যে জিনিসটাকে দেখি, আহ, আমার ভাবনার জায়গাটাকে আমি সবসময় মনে করেছি যে আমি স্ক্রিনে সেটা দেখাবো। তো সেই জন্যই অভিনয়টা আমাকে ঠিক কখনো ওইভাবে আমাকে খুব বেশি টানেনি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে নির্মাণটাই আমাকে সবসময় টেনেছে। এবং যে কারণে গত আহ, মোটামুটি সময়টা একদমই কম নয় একটা মানুষের জন্য। প্রায় 19 বছর আমি মোটামুটি এই কাজের সাথেই সম্পৃক্ত, এখনো আছি মোটামুটি। ইনশাল্লাহ আশা করছি এরকম ভাবেই সবসময় থাকবে and আমরা চমৎকার কাজ পাবো। এইখানে যদি একটু জানতে চাই ভাইয়া যে যে আপনি যেটা বলছিলেন যে আপনি যেটা নিজে চিন্তা করছেন সেই চিন্তাটাকে আপনি দর্শককে দেখাতে চান বা সেইটাকে আপনি উপস্থাপন করতে চান, যেটা হয়তো আপনি নির্মাণের মধ্য দিয়ে খুব চমৎকার ভাবে করতে পারবেন। আমি এখানে একটু অবস্টাকলের প্রসঙ্গে আসবো। আসলে আমরা যখন চিন্তা একটা কিছু করি সেটা বই প্রকাশের ক্ষেত্রে বা সেটা উপস্থাপনের ক্ষেত্রে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হয়, সেই গল্পেও আসবো। কিন্তু তার আগে একটু আসতে চাই, প্রথমে তো আপনি নিজে কাজ করছিলেন বা নিজে নির্মাণ করছিলেন বা অনেক কোঅপারেশনে কাজ করছিলেন, কিন্তু তার পরবর্তীতে বিটিভির সাথে সংযুক্ততা আসলে কিভাবে হলো, সরকারি পর্যায়ে কখন কাজ শুরু করলেন, সেটা যদি একটু শেয়ার করেন সেই গল্পটা। আচ্ছা, তাহলে ছোট্ট একটা গল্প বলতে হবে পেছনে। জি প্লিজ। সেটা হচ্ছে আমি যখন ফ্রিল্যান্স ডিরেক্টর ছিলাম, আমি আমার প্রথম নির্মাণ আমি করি, পরিচালনা শুরু করি আমি 2005-এ। তো আমি 2005-এ যখন নির্মাণ শুরু করি, তার আগ থেকেই আমি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর বলে একটা অধিদপ্তর আছে আমাদের তথ্য মন্ত্রণালয়ে। সেখানে আমরা ফ্রিল্যান্সার হিসেবে কিছু কাজ করতাম সেখানে। তো ওই কাজ করতে করতে যেটা হয়েছে যে চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তরে আমরা অনেকগুলো কাজ করতাম বাইরে থেকে। আর আমি যখন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার ছিলাম, তখন আমি ওই কাজগুলো করছিলাম, সাথে সাথে আবার সরকারি এই কাজগুলো করছিলাম, আমরা রিসোর্স পার্সন হিসেবে বাইরে থেকে করছিলাম। তো এই করতে করতে যেটা হয়েছে, আহ, আমার মনে হয়েছে তখন আমাকে অনেকেই বলেছে যে তুমি এত ভালো কাজ করো, তুমি কেন সরকারি কাজ করো না, বা তুমি কেন আমাদের এখানে কাজ করছো না। আমার আসলে কখনোই, আমার বাবা সরকারি চাকরি করতেন পিডাব্লিউডিতে। আমি কখনোই আসলে সরকারি চাকরি করব এই চিন্তাটা কখনোই আমার মাথায় ছিল না। মানে সরকারি চাকরি করবো, আমি জানি সরকারি চাকরি মানে হচ্ছে 9টা টু 5টা একটা ডিউটি। সো সেখান থেকে 9টা বাজে ঢুকতে হবে, 5টা বাজে বেরোতে হবে। তো রাইট। আমি আগেই বলেছি যে আমি আসলে ট্রেডিশনাল আর কনভেনশনাল কোনো জবে আমি আসলে কখনো আমার মন টানেনি। তো আমি সেই জন্য তখনও তাদেরকে বলেছি, ভাই আমার দ্বারা সরকারি চাকরি হবে না। বলে যে কেন ভাই, আপনি তো এই কাজটাই করবেন, মানে ডিপার্টমেন্ট অফ ফিল্মস এন্ড পাবলিকেশনস সেখানেও কিন্তু ওনারা ডকুমেন্টারি, ডকুফিকশন আর এই টাইপের কাজগুলি করতেন। তো আমার তখন মনে হয়েছে যে ওয়েল, এটা যদি এমন হয় যে আমি যে কাজটা শিখেছি বা আমি যে কাজটা করি সেটাই যদি সেখানে হয়, তাহলে আমি সেটা করতে পারি। তখন আমি সেখানে প্রথম আমাকে ওনারা বলেন, এবং আমি প্রথম তখন বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে আমি 2007-এ জয়েন করি। তখন আসলে এই ব্যাপারটা এরকম ছিল, তখন 2007-এ যখন আমি জয়েন করব, তখন আসলে আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমার কাজ হচ্ছে নির্মাণ করা। আমি আসলে পরিচালক হিসেবে সারা জীবন কাজ করেছি। 2005-এ যখন আমি প্রথম পরিচালনা শুরু করি, তখন আবার মনে আছে যে আমার আহ বাংলা ভিশন প্রথম আবার নাটক অন এয়ার হওয়া শুরু হয়। এরপরে বেশ কয়েকটা কাজ করি। কিন্তু চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে যেটা হয়েছে, সেখানে আসলে ওই পদটুকু ছিল চিত্রগ্রাহকের। তো আচ্ছা। আমি তখন বলেছিলাম যে আমি তো আসলে চিত্রগ্রাহক না, আমি আমি তো নির্মাতা। বলে যে দেখেন, এখানে কিছুদিন পর আমাদের আরেকটা পোস্ট খালি হবে, সেটা হচ্ছে চিত্র প্রযোজক, মানে ফিল্ম প্রডিউসার। তো আর আগেরটা ছিল সিনেমাটোগ্রাফার। বাট আমি টুকটাক একটু সিনেমাটোগ্রাফি করতে পারি, যেহেতু আমরা আমরা যখন কাজ করতাম তখন আমাদেরকে, আমাদের যারা ডিরেক্টর বা গুরু ছিলেন, তারা সবসময় একটা কথা বলতেন যে তুমি যদি ভালো পরিচালক হতে চাও, নির্মাতা হতে চাও, তোমাকে ফটোগ্রাফিটা মাস্ট জানতে হবে। তো জি। এটা সবসময় মাথায় ছিল। তো আমরা তখন এই কাজগুলি করতাম। যখন হয়তো দেখতাম যে একজন ক্যামেরাম্যান ফেল করেছে, দেখা যাচ্ছে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেছি, আমার ডিরেক্টর কাজ করছে। সো এরকম জি। অনেকগুলি জি। ঘটনা ঘটেছে।
তো এরপর মনে হয়েছে যে ওকে ফাইন, ঠিক আছে। তো আমি বললাম যে ভাই আমি তো এটা করতে পারবো না, আমি তো আসলে নির্মাণ করার জন্য এসেছি। বলে যে এরপরে আপনার ওই পোস্টে কিছুদিন পর সার্কুলার হবে, আপনি সেখানে আপনি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। ওকে ফাইন। তো তখন আমি সেখানে যখন প্রথম ইন্টারভিউ দিই চিত্রগ্রাহকে, পাবলিক সার্ভিস কমিশন আপনি জানেন এটা একটা গ্যাজেটেড পোস্ট। তো সেখানে আমার মজার ব্যাপার, আমি জীবনে দুটো সরকারি চাকরির ইন্টারভিউ দিয়েছি, দুটোই হয়েছে আমার। তো বন্ধুরা আচ্ছা আমাকে এটা নিয়ে অনেক বেশি অনেক অনেক মজা করতো যে আমরা এত সরকারি চাকরি ইন্টারভিউ দিয়েছি, কোথাও হয়নি, তুই দুটো দিয়েছিস, দুটোই হয়েছে। তো প্রথম আমি চিত্রগ্রাহক হিসেবে জয়েন করি 2007-এ। এরপর 2008-এ, মানে 1 বছর পর, ইনফ্যাক্ট আসলে 6 মাস পর, তখন চিত্র প্রযোজক যেটা ফিল্ম প্রডিউসার সেটা সার্কুলার দেয়। তো তখন আচ্ছা যথারীতি যেটা হওয়ার কথা, আমি সেখানে অ্যাপ্লাই করি। এবং অ্যাপ্লাই করার পর এখানে অনেক বড় একটা ঘটনা ঘটে আমার চাকরিতে। মানে আমি যখন কাজ শুরু করব, তো অনেক যুদ্ধ জয় করে টোরে ফাইনালি আমি 2009-এ, ঠিক এই সময়টাতে, আজকে হচ্ছে 30শে জুন, জি আমি 23 জুন 2009 আমি ফিল্ম আচ্ছা প্রডিউসার হিসেবে ডিএফ ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশনস জয়েন করি। এটা ছিল সিনিয়র ক্লাস 1 পোস্ট। তো এরপর ঠিক 6 মাস পর, মানে জয়েন করেছি তার ঠিক 6 মাস পর, আমি 14ই ডিসেম্বর, 13ই ডিসেম্বর ইনফ্যাক্ট, আমি 14ই ডিসেম্বরে আমি বাংলাদেশ টেলিভিশন 2009 বাংলাদেশ টেলিভিশনে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আমি ফাইনালি জয়েন করি। এখনো আমি সেখানে আছি। এখানে যদি একটু জানতে চাই, সবসময় ইচ্ছা ছিল যে ছক কষা কোনো পথে চলবেন না, সরকারি চাকরি করবেন না, কিন্তু দিন শেষে সেই ক্ষেত্রটাতে আপনি নিজের কাজটাই করছেন, কিন্তু সরকারি ভাবে কাজটা করতে হচ্ছে। এটা কি কখনো আক্ষেপ হয়েছে যেটা চাইনি সেটাই করতে হচ্ছে? না, এখানে একটা মজার ব্যাপার আছে। আমরা বাইরে থেকে দেখি যে আসলে সরকারি চাকরি অনেক বাইন্ডিংস, অনেক এটা ট্রু। সরকারি চাকরি আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, আমাদেরকে আমাদের অনেকগুলো নিয়ম কানুনের মধ্যে আমাদেরকে থাকতে হয়। বাট আমি যদি অনেস্টলি বলি, আমি আমি যখন ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশনসে ছিলাম, আমি আমার আমার সুযোগ হয়েছে আসলে বাংলাদেশের অনেক বিখ্যাত চিত্র পরিচালক বা নির্মাতাদের সাথে কাজ করা। আমি আগেই বলেছি ওনাদের নাম। আমি এর বাইরে যখন আমি ডিএফপিতে ছিলাম এবং ফ্রিল্যান্সার ছিলাম, আমি প্রায় 10-12টায় ইউরোপ আমেরিকান ডকুমেন্টারি টিমের সাথে আমি কাজ করেছি। তো সেখানে আমি যে কাজটা করেছি, সেই কাজ করতে করতে যেটা হয়েছে, আমি অনেক কিছু তাদের কাছ থেকে শিখেছি। স্পেশালি সাউন্ডের ব্যাপারটা, ফটোগ্রাফির ব্যাপারটা, আরো কিছু মানে ছোট ছোট কিছু ব্যাপার, যে ওরা কিভাবে কাজ করে, কিভাবে অল্প অল্প করে খেয়ে সারাদিন কাজ করে, যেটা আমাদের প্র্যাকটিস নেই। আমরা তো দুপুরবেলা খুব ভরপেট খেয়ে দেই, ঝুলে পড়ি। বাট তাদেরকে দেখেছি তারা কিভাবে খুব অল্প অল্প করে খেয়ে 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 সারাদিন কাজ করতে। এবং এখানে একটু বলে রাখি, আমি একটা ব্রিটিশ ডকুমেন্টারিতে কাজ করেছিলাম 2008-এ। সেই ডকুমেন্টারি ছিল ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, হু উইল পে, এরকম একটা নামের শিরোনামের ছিল। সেটা গ্লোবাল একটা কম্পিটিশনে, ওয়ার্ল্ড ব্যাংকের একটা গ্লোবাল কম্পিটিশনে পুরো পৃথিবীতে এটা সেকেন্ড হয় যে ডকুমেন্টারিটা। সো আই ওয়াজ দ্য টিম মেম্বার, আমি তাদের মেম্বার ছিলাম। এবং তারাও আমাকে ইনভাইট করে আমেরিকা যাওয়ার জন্য, ওয়াশিংটনে। বাট আনফর্চুনেটলি আমার তখন যাওয়া হয়নি সেই সার্টিফিকেট অ্যান্ড আদার্স জিনিসগুলো আনার জন্য। তো ওই কাজ যখন আমি করেছি, আমি যখন বিটিভিতে জয়েন করেছি, আমার প্রথম স্ট্রু, আমার প্রথম তখন আসলে 2009, আরো আমি বলছি আরো প্রায় 12 বছর আগের কথা। তো ওই সময়টা আসলে এখনকার যে মেন্টালিটি, তখনকার মেন্টালিটি এরকম ছিল নাকি, তখন কিন্তু আরো হার্ড ছিল, অনেক রিজিড ছিল। তো তখন আমার অনেক কষ্ট হয়েছে ব্যাপারটার সাথে অ্যাডপ্ট করতে। কিন্তু পরবর্তীতে আমি যখন বুঝলাম যে আসলে এখানে কাজ করার যে এনর্মাস যে সুযোগ, এটা খুব বড় হয়ে যাবে কথাটা বলা, বাট ট্রু, যে আসলে পৃথিবীর কোনো টিভি স্টেশনে আপনি এর চেয়ে সুযোগ আর বেশি পাবেন না। মনে হতে পারে এটা একটা সরকারি প্রতিষ্ঠান, কিন্তু আমরা যখন অনুষ্ঠান নির্মাণ করি, নির্মাণের ক্ষেত্রে আমরা দেখেছি, আপনি যদি নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি একটা ভালো কাজ করতে চান, আপনি এই কাজটা করার জন্য আপনি উদ্গ্রীব এবং আপনি ডাইহার্ড আপনি কাজটা করতে পারবেন। এবং সেটা বিটিভিতে এসে আমি দেখেছি। যার কারণে গত 12 বছরে আমি আলহামদুলিল্লাহ যে আমি মোটামুটি, এটা আসলে শুনতে একটু অবাক লাগবে, বাট ইটস ট্রু, আপনি যদি ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম হিসেব করেন, লাস্ট 12 ইয়ার্স আমি ওভার 7,000 প্রোগ্রাম নির্মাণ করেছি। ওভার 7,000, আপনি পৃথিবীর কোনো টিভি স্টেশনে এটা সম্ভব?
আই ডোন্ট থিঙ্ক সো। অ্যান্ড এর মধ্যে মানে পৃথিবীতে এমন কোনো ধরনের প্রোগ্রাম নেই যে আমি নির্মাণ করিনি। আপনি আমাকে একটা প্রোগ্রাম বলেন যে আপনি এই টাইপের কোনো প্রোগ্রাম করেছেন কিনা, আমি আপনাকে বলে দেবো যে আমি নির্মাণ করেছি কিনা। সো মানে বাংলাদেশ টেলিভিশনে মানে জব করা, মানে প্রডিউসার যারা বা আমরা যারা কাজ করি, নির্মাণের সাথে আমরা যুক্ত, এই 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 ফ্যাসিলিটিস গুলো এটা আসলে কোনো টিভি স্টেশনে পাওয়া সম্ভব না। আমি হার্ট বাই হার্ট বলছি, আমি খুশি করার জন্য না, এটা আমি একদম অনেস্টলি বলছি, এবং এটা আমি বিশ্বাস থেকে বলছি। এটা আমি লাস্ট 12 ইয়ার্স এখানে কাজ করি, সো আমি জানি এটা, এবং আমি কাজ করছি এখনো সেখানে। চমৎকার। তার মানে হচ্ছে দূর থেকে দেখে যতই মনে হোক না কেন যে না একটা বাধাধরা নিয়ম, কিন্তু তার ভেতরে যে কতটা ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা থাকে সেটা আসলে কাজ করতে করতে অভিজ্ঞতার সাথে সাথে বুঝতে পারা যায়। আমার ধারণা যাদের অনেকের এ ব্যাপারে অনেকটা চিন্তা ভাবনা আছে বা দুশ্চিন্তা আছে, আমি বলবো যে সরকারি সেক্টরে গেলে নিজেকে এক্সপ্লোর করতে পারবো কিনা, তো তারা নিশ্চয়ই এই অভিজ্ঞতা থেকে অনেকটাই জেনে নিতে পারেন যে ডেফিনেটলি দেয়ার আর সো মাচ স্কোপ। ভাইয়া এইবার একটু কাজ প্রসঙ্গে আসতে চাই। যে কোনো একজন নির্মাতার পক্ষেই হোক বা যে কোনো একজন সৃষ্টিশীল মানুষের পক্ষেই স্বীকৃতি অবশ্যই কাজের জন্য অনেকটা অনুপ্রেরণা যোগায়। সেই ক্ষেত্রে আমাদের দেশের যে সর্বোচ্চ, আমি যদি বলি যে যে কোনো একটা নির্মাণের ক্ষেত্রে যেই স্বীকৃতিটা থাকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সো সেটাও আপনি পেয়েছেন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে 2017, আমি যদি ভুল না করে থাকি, রাইট? সেটা হচ্ছে বিশ্ব আঙিনায় অমর একুশে। সো এই পেছনের গল্পটা একটু শুনতে চাই। ডেফিনেটলি আমাদের এই প্রজন্মের কাছে ইতিহাসকে তুলে ধরা অনেক বড় একটা ব্যাপার, কিন্তু এটা শুরুর গল্পটা, বেটার কনসেপশন, এটা নিয়ে কাজ করার গল্পটা যদি একটু শেয়ার করেন। আচ্ছা, ওয়েল, এটা একটা মানে এটা আসলে আমি বলবো আসলে এটা আমার জীবনের আসলে সবচেয়ে বড় প্রাপ্তি। আমি 2017-তে আমার নির্মাণ করা ডকুমেন্টারি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। আমাদের বাংলাদেশ টেলিভিশনের একটা সিস্টেম হচ্ছে, আপনি যখনই কোনো প্রোগ্রাম করবেন, আপনাকে সেই প্রোগ্রামের একটা অ্যাসাইনমেন্ট দেবে। যে কোনো জায়গায় একটা প্রোগ্রামের অ্যাসাইনমেন্ট দিবে যে আপনি এই এই 3 মাসে একটা প্রান্তিক বের হয় যে 3 মাসে আপনাকে এই স্পেশাল প্রোগ্রামগুলি করতে হবে। রেগুলার কিছু প্রোগ্রাম আছে, আমরা সেগুলো করি। তো ঠিক তেমনি ভাবে আমাকে এরকম একটা প্রান্তিকে আমাকে একটা ডকুমেন্টারি করতে দিয়েছিল। ইনফ্যাক্ট তখন 2009-এর পর আমি অনেকগুলো ডকুমেন্টারি করি। আমি বঙ্গবন্ধুকে নিয়ে প্রায় ওনার বায়োগ্রাফি অ্যান্ড আদার্স সবকিছু নিয়ে আমি প্রায় 4টা ডকুমেন্টারি করেছি, শুধু ওনাকে নিয়ে। কিন্তু সেগুলো আসলে ওভাবে সরকারি গণমাধ্যমের অনেক কিছু আমরা আসলে প্রচার ওভাবে হয় না। তো এছাড়াও আমি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে করেছি, চমৎকার সাবজেক্ট ছিল, আরো অনেক ধরনের। তো আমাকে ঠিক এরকম একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সেটা হচ্ছে যে ভাষা উপলক্ষে একটা ডকুমেন্টারি নির্মাণ করার জন্য। এটা হচ্ছে 2016 সালের ঘটনা, সরি এটা 2015 বা 16 এরকমকার ঘটনা। তো আমাকে যখন এটা দেয়, তো আমি খুব নর্মালি সেটাকে আমি যেভাবে নেই, আমি আমার প্রত্যেকটা কাজকে আসলে আমার সন্তানের মতো মনে করি, আমি খুব সিরিয়াসলি কাজটা করার চেষ্টা করি। তো সেটার জন্য আমি অ্যাসাইনমেন্ট দেওয়ার পর আমি কাজটা শুরু করি। তো শুরু করার পর যখন কাজটা ফাইনালি শেষ করার পর সেটা 21শে ফেব্রুয়ারি 2016-তে সেটা প্রচার হয় বিটিভিতে, বিশ্ব আঙিনায় অমর একুশে। তো সেটা যখন প্রচার হওয়ার পর আমার আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্পর্কে খুব একটা স্বচ্ছ ধারণা ছিল না যে এখানে কিভাবে আসলে এটা মানে জমা দিতে হয় বা মানে কিভাবে কি করতে হয়। তারপর আমি যখন খবর নিলাম যে আসলে এখানে যদি কোনো কিছু জমা দিতে হয়, তার আগে এটাকে সেন্সর করাতে হয়। তো আমিও তখন সেই প্রসেসে, কারণ বিটিভির ইতিহাসে আমি দ্বিতীয় ব্যক্তি, প্রথম ছিল আমাদের শ্রদ্ধেয় মহামিদ, আমাদের প্রাক্তন মহাপরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি প্রথম বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে। সেটা 1982 সালের ঘটনা খুব সম্ভবত, আমি যদি ভুল না করি। বাট মাঝখানে 35 বছর, অনেক বছর, যার কারণে মানুষ আসলে অনেকে জানতোই না যে এটা আগেও একবার বাংলাদেশ টেলিভিশনের একজন প্রযোজক সেটা পেয়েছিলেন। তো এটা আসলে যখন আমি সেন্সরের জন্য জমা দেই, আপনি জানেন যে আমাদের থ্রু মানে প্রপার প্রসিডিউর করে তারপর জমা দিতে হয়। তারপর সেটা আমি সেন্সর করার পর আমি 2017 ক্যাটাগরিতে আমি এটা জমা দিই। তো এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা। আমি জমা দেওয়ার পর মানে আমি যে পাবো আসলে, মানে এই ডকুমেন্টারিটা তখন একটাই পুরস্কার, ডকুমেন্টারি এবং শর্ট ফিল্মে, ফিচার ফিল্মের অনেকগুলো শাখাতে পুরস্কার দেয়, বাট প্রামাণ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একটা পুরস্কারই দেয়, বেস্ট ফিল্মটাকে দেয়। তো আমি তখন জমা দিয়েছি, অতটাও আশা ছিল না, যে কারণ স্বাভাবিক প্রথমবার জমা দিয়েছি, আমি এর আগে কখনো জমা দেইনি।
তো সবাই প্রথমবারে এটা হবে সেরকম কোনো আশা ছিল না, বাট সাবজেক্টটা ছিল খুব সুন্দর, বিশ্ব আঙিনায় অমর একুশে। আমি পুরো ইতিহাসটাকে সেই 1900 দেশ ভাগ যখন হয় 1946-এ, আমাদের 47-এ যখন ভারত পাকিস্তান বাংলাদেশ যখন দেশ ভাগ হয়, আমার গল্পটা শুরু হচ্ছে আসলে ওখান থেকে। তারপর ফাইনালি যখন আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটাকে প্রতিষ্ঠা লাভ করে পুরো পৃথিবীতে, পুরো গল্পটা ছিল আসলে ওখানে, যে কিভাবে বাংলা ভাষাটা এসছে। ও তারও আগে আমরা 2000-2500 বছরের আগের ইতিহাস এখানে এসছে, যে বাংলা ভাষার বিবর্তনটা এসছে, মানে চূড়ান্তভাবে কিভাবে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়, এই পুরো গল্পটা ছিল আসলে ডকুমেন্টারি এটা। তো যাই হোক, জমা দেওয়ার পর যখন এটা হঠাৎ করে ঠিক তার মানে ঘোষণার 1-1.5 মাস আগে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আগরতলায়, ভারতে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। তো সেখানে মন্ত্রণালয় থেকে আমার ওই ডকুমেন্টারিটা চাওয়া হয়, বাট আমার তখন সেটা সাবটাইটেল করা ছিল না। আচ্ছা, তো আমি সেটাকে সাবটাইটেল করতে বলে আমি সেটাকে সাবটাইটেল করে দেই, সেটা ওখানে প্রদর্শিত হয়। তার 1 মাস পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যখন ঘোষণা হয়, আমি তখন অফিসে, আমি জানতাম না আসলে কে পুরস্কার পেয়েছে। তো আমাকে আমার তখনকার আমাদের ডিজি স্যার, আমাদের হারুন স্যার, উনি মিনিস্ট্রি থেকে বেরিয়েছে, বেরিয়ে গাড়িতে আমাকে ফোন করে বললো যে জুয়েল, এই ডকুমেন্টারিটা কে করেছে? তো আমি বললাম যে স্যার এটা আমি করেছি। বলে যে এটা তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সো তখনকার অনুভূতিটা আসলে অন্যরকম। স্যার আসলে জানতো না যে আমি এটা জমা দিয়েছি ওখানে। তারপর তো বাকিটুকু ইতিহাস, যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে যখন আসলে পুরস্কারটা নিতে যাই, বঙ্গবন্ধু কন্যা আমাদের, এটা আসলে আমার জীবনের সবচেয়ে ম্যাজিক্যাল মোমেন্ট আমি বলবো। আমার ওনার সামনে আমি প্রায় সব মিলিয়ে হয়তো 1 মিনিটের মতো ছিলাম। আমার মনে হচ্ছে সেই 60 সেকেন্ড মানে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়, যখন আমাকে এটা পড়িয়ে দেয়। সো মানে এটা আসলে বোঝানো যাবে না যে আসলে এটা কতটা আনন্দের একটা ব্যাপার। খুব চমৎকার। এন্ড ইনফ্যাক্ট আরো একবার অভিজ্ঞতা হতে পারে এটার পর, কারণ এটা একটা বিশেষ মুহূর্ত। এন্ড ডেফিনেটলি ইউ ডিজার্ভ ইট। আপনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন আসলে অনেকটা সাবজেক্ট, মানে আপনি যেভাবে এক্সপ্লেইন করলেন, এটা হচ্ছে পুরো, আমি যদি বলি বাংলা ভাষার জন্ম থেকে তার পথ চলে স্থায়ী হয়ে এখন আমাদের মাঝে অবস্থান করে, আমরা সে ভাষাটায় কথা বলছি। আমরা হয়তো সেটার ফ্যাসিলিটিটা নিচ্ছি, কিন্তু আসলে সেটা কোথা থেকে এসেছে, জার্নিটা কতটুকু হার্ডেল ছিল, এটাও প্রত্যেকের জানা দরকার। আপনি সেভাবে ভেবেছেন, দেখিয়েছেন, এবং তার জন্য সেটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। ভেরি ওয়েল ডান। ভাইয়া, এবার একটু সাম্প্রতিক কাজে ফিরবো। শ্রদ্ধেয় মামুনুর রশিদ স্যারের লেখা একটা গল্প, একটা সিরিয়াল আর কি, জিন্দাবাহার, যেটা হয়তো 1757 সাল পলাশীর যুদ্ধে আমরা নবাবের পরাজয় পর্যন্ত জানি, কিন্তু আসলে ঠিক তার পরবর্তী প্রেক্ষাপটটা কেমন ছিল, সেই প্রেক্ষাপট নিয়ে সিরিয়ালটা লেখা হয়েছে এবং আপনি নির্দেশনা দিচ্ছেন। এই সিরিয়ালের কাজ করার অভিজ্ঞতা বা সিরিয়াল নির্মাণের কলা কৌশলীদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন, সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। প্রথমেই আসলে এটা মানে আমার জীবনে আমি যতগুলো, আমার প্রায় 19 বছরের জার্নি এই অডিও ভিজুয়াল মিডিয়ায়। তো মানুষের জীবনে থাকে না যে আপনার একটা দুটো কাজ আপনার জীবনে আপনার কাছে আসবে এবং গোল্ডেন মোমেন্ট হয়ে আসবে। সো আমার কাছে মনে হচ্ছে জিন্দাবাহার এই কাজটা, এটাকে আমি আসলে নাটক বলছি না, এটাকে আমি একটা কাহিনী চিত্র বলছি, এটা ধারাবাহিক কাহিনী চিত্র। একটা, আমি আরো যদি বলি আর একটু উচ্চাভিলাষী হয়ে যদি বলি, এটা আসলে একটা ধারাবাহিক সিনেম্যাটিক কাহিনী চিত্র। মানে ব্যাপারটা হচ্ছে যে মামুন ভাই আমাদের খুবই শ্রদ্ধেয়, মানে আপনারা সবাই মামুন ভাই সম্পর্কে সবাই জানে, মামুনুর রশিদ, শ্রদ্ধেয় মামুনুর রশিদ, উনি আমাদের লিভিং লেজেন্ড, আমাদের নাটকের, আমাদের মঞ্চ নাটকের, টেলিভিশন নাটকের, সব জায়গায়। তো এই গল্পটা যখন আসলে আমাদের প্রথম আলোচনা হয়, তখন আমাদের মহাপরিচালক ছিলেন আমাদের ডিজি হারুন স্যার। তো তখন এই গল্পটার সূত্রটা তখন শুরু হয়, যে গল্পটা আসলে মামুন ভাই এই বয়সে উনি আসছেন। সো উনি, আমরা কি করব, বাংলাদেশ টেলিভিশনে গত প্রায় 20-25 বছর আসলে আপনি যদি মনে রাখার মতো কিছু যদি বলেন, আমাদের অয়ময়, কোথাও কেউ নেই, বহুব্রীহি, সকাল সন্ধ্যা, তারপর সংসপ্তক। তো আমরা আসলে এরপরে, হ্যাঁ আমরা কাজ করেছি, তো মানে আসলে আমরা মনে রাখার জন্য আর কি কি করতে পারি। তো যখন আমাদের ডিজে হাজুন স্যার প্রথম এটা বললেন, যে মামুন ভাইকে প্রস্তাবটা দিলেন যে আপনি এই টাইপের একটা গল্প লিখেন, তো মামুন ভাই সেটাকে নিলেন এবং গল্পটা লেখা শুরু করলেন। তো আমি যখন প্রথম 13 পর্ব পাই, পরে পাওয়ার পর আমি দেখলাম যে আসলে বাংলাদেশের ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে পরের 50-100 বছর কিন্তু ভিজুয়াল কোনো স্টোরি নাই, আপনি কোথাও পাবেন না। ইভেন আপনি কোনো
আপনি ভিজুয়াল কোনো কিছু পাবেন না। একমাত্র একটা গল্প হয়েছিল যেটা নবাব সিরাজউদ্দৌলা করেছিলেন, আমাদের আনোয়ার হোসেন যিনি অভিনয় করেছেন, সেটা শুধুমাত্র আপনার সেই 1757 গল্পটা নিয়ে। জি আর জি এই গল্পটা শুরু হয়েছে 1757 সালে যখন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়, ঠিক তার পরের বছর থেকে। এবং যখন আমাকে গল্পটা দিলেন মামুন ভাই, আমি পড়ার পর যেটা আমার প্রথম মনে হলো যে আমি গল্পটা পোর্ট্রেট করবো কিভাবে। আপনি 1758 থেকে 60, 62, 65, 70 বাংলাদেশে কিছুই নাই, আপনি কি রেফারেন্স দেখাবেন? একটা জায়গা, দুটো জায়গা আছে, একটা হচ্ছে আমাদের সোনারগাঁ পানামনগর, আর একটা হচ্ছে পরিবিবির মাজার আমাদের। তো এখন শুটিংটা তো দুই জায়গায় করলে হবে না, আমাকে স্টোরি দেখাতে হবে। আর তার উপরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এইটার পোশাকি গল্প। আর পোশাকি গল্প খুব কঠিন কাজ। পোশাকি চলচ্চিত্র হচ্ছে এমন একটা কাজ, সেটা হচ্ছে প্রত্যেকটা, আপনি যখনই একটা চরিত্র এখানে আপনি ইন করাবেন, সেটা যদি একটা পাসিং শট হয় পেছনে, তার জন্য আপনাকে একটা পোশাক লাগবে। তো পুরো ব্যাপারটা আমার কাছে এমন একটা সিনেমাটিক ব্যাপার মনে হলো যে আমি তখন মনে হলো যে আমার যে আসলে আমার জীবনে একটা সুযোগ এসেছে, যে এই সুযোগটাকে আসলে আমি কাজে লাগাই। যে এটাকে একটা একটা আমি বলবো যে মানুষকে মনে রাখার জন্য একটা দুটো কাজই আসলে কাজ থাকে। তো আমার মনে হচ্ছে যে আমি এই কাজটাকে আমি আমার প্রফেশনাল জীবনে যা আমি শিখেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করবো সেখানে এটাকে প্রয়োগ করতে। তারপরে যখন কাজটা শুরু করলাম, তখন মনে হলো যে আসলে এটা পৃথিবীর কঠিনতম কাজের একটা। কারণ এটাতে হিউজ ক্যারেক্টার, এবং বাংলাদেশের যত বড় বড় অভিনয় শিল্পী এখানে আছেন, মোটামুটি মানে জাদ্রেল অভিনেতা অভিনেত্রী যাদেরকে আমরা বলি, যাদের অভিনয় আমরা মুগ্ধ হয়ে দেখি, তারা এখানে কাজ করছেন। এবং প্রত্যেকটা চরিত্রের জন্য আলাদা আলাদা করে সেখানে আমাদেরকে পোশাক বানাতে হয়েছে, কস্টিউম বানাতে হয়েছে। আমাদের একজন কস্টিউম ডিজাইনার আছেন, দুজন, এবং প্রতিটা সেগমেন্টে আলাদা আলাদা আছেন, প্রপস মেনটেন করার জন্য, কস্টিউম মেনটেন করার জন্য। এন্ড মানে সেট, মানে এটা যদি আমি এখন আপনাকে ডিটেল বলবো কিনা আমি জানি না, সেটা বলবো আপনাদেরকে ডিটেল। প্লিজ প্লিজ, আমরা জানছি। ইনফ্যাক্ট যেহেতু এটা আপনাদের বিটিভিতেই সেট নির্মাণ করে সেখানে সবকিছু করে করা হয়েছে, এই গল্পটা আমরা একটু শুনতে চাই। আসলে এই কঠিন কাজটা কি করে আপনারা করছেন, বা কঠিন কাজটা কিভাবে আসলে চলছে, এটা জানতে চাই অবশ্যই আমরা। আমি প্রথমে বলি, সেটা হচ্ছে যে মামুন ভাই যখন গল্পটা লিখেছেন, এবং তখন আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা প্রায় 9-10টা আমরা এটা নিয়ে আমরা ওয়ার্কশপ করেছি আমাদের বাংলাদেশ টেলিভিশনে। সব আর্টিস্টকে ডেকেছি, আমরা আমরা লুক টেস্ট করেছি, আমরা তাদের সবকিছু দেখেছি, কোন ক্যারেক্টার কাকে যায় সব। এটা আমরা প্রায় গত বছরের অক্টোবর থেকে আমরা এটা প্ল্যানিং শুরু করি, গত বছর 2020-এর অক্টোবর থেকে। এবং আমরা এরপর অনেকগুলো ওয়ার্কশপ করার পর আমরা ফাইনালি যখন শুটে যাই, তখন সম্ভবত জানুয়ারি মাসে আমরা শুটে যাই। তো এর মধ্যে 3 মাস আমাদেরকে সময় নিতে হয়েছে। এর মধ্যে কাস্টিং হয়েছে, কাস্টিংটা আমরা করেছি, আমাদের প্রচুর ক্যারেক্টার এখানে। এবং আসলে সবচেয়ে বড় কথা কি, এই বাংলায় এই গল্পটা ছিল আসলে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর। আসলে আমরা তখনকার বাংলা বা আমাদের রাজধানী ঢাকা তখন কিভাবে চলতো আমরা কিন্তু আসলে কেউ জানি না। আপনি হয়তো ইতিহাসে কিছু কিছু লেখা আপনি পাবেন, ভিজুয়াল কোনো স্টোরি তো নাই। তো এইটা যখন আমার মাথায় আসলো যে এই কাজটা আসলে এত কঠিন একটা কাজ, যে আপনি প্রথম দেখাচ্ছেন যে সেই সময়টাতে আসলে ঢাকা বা নায়েবে নাজিম কিভাবে ঢাকাকে পরিচালনা করতো। তখন কিন্তু মুঘলরা ক্ষমতায় আছেন, দিল্লিতে মুঘল সম্রাট ক্ষমতায়, এখানে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় হয়েছে, মিরন ক্ষমতায়, তারপরে মিরন তার বাবা ওরা ক্ষমতায়। তো ওই সময়টা বাংলা আসলে কিভাবে চলছিল? তখন বাংলার রাজধানী ঢাকায় একজন নায়েবে নাজিম ছিলেন, যে নায়েবে নাজিমের চরিত্রটা করছেন আমাদের জনপ্রিয় অভিনেতা, শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল। নায়েবে নাজিমের চরিত্রটা করছে উনি, এবং তাকে ঘিরে পুরো ঢাকা শহর পরিচালিত হচ্ছে। তার একজন প্রধানমন্ত্রী ছিলেন আলী খাঁ। আলী খাঁ হচ্ছে আমাদের আরেক মানে অসাধারণ অভিনেতা, আজাদ আবুল কালাম, পাভেল ভাই, দুর্দান্ত ক্যারেক্টার। হ্যাঁ, আজাদ আবুল কালাম। এরপর যখন ঘসিটি বেগম, আপনারা জানেন ইতিহাসের চরিত্র, আমাদের নওয়াব সিরাজউদ্দৌলার খালা, ঘসিটি বেগম চরিত্র করেছে আমাদের নাজনীন চুমকি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী। তারপর সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফা, লুৎফা চরিত্র করেছেন নাইরুস সিফাত। তারপর আপনার তার মা করেছে রুবলি, যিনি আমেনা বেগমের চরিত্র। এরপর নবাব সিরাজউদ্দৌলা একটা দৃশ্যে আসে, নবাব আলিবর্দী খাঁ একটা দৃশ্যে আসে। ইংরেজ চরিত্র করেছে একটা ক্যাপ্টেন সুইন্টন, যিনি বেসিক্যালি ডক্টর, যে দিল্লি থেকে আসেন, সেটা করেছে শতাব্দী ওয়াদুদ। তখনকার ঢাকার মহল্লা ছিল, মহল্লা সর্দাররা ছিল, সর্দাররা তখন মহল্লা শাসন করত। সেই মহল্লা সর্দার হচ্ছেন লুৎফুর রহমান জর্জ।
ইংরেজ থাকে শামীম ভিস্তি, তারপর সাদমান প্রত্যয় আরেকজন ইংরেজ, একজন ইংরেজ ব্যবসায়ী থাকে সমু চৌধুরী, দুর্দান্ত অভিনেতা, তার স্ত্রী হচ্ছে জুলিয়া, আমাদের রোজি সিদ্দিকী। তারপর এইদিকে আছে আপনার ধরেন আমাদের অনন্ত হীরা, হীরা ভাই, উনি করেছেন একটা চমৎকার ক্যারেক্টার যেটা হচ্ছে আসলে সন্ন্যাসীর, ফকির সন্ন্যাসীদের ক্যারেক্টার। তারপর আপনার এইদিকে আছেন মানে অনেক, আমি আসলে এই মুহূর্তে অনেকের আমার নাম মানে মনে মনে করতে একটু ঝামেলা হচ্ছে। আশরাফ কবির আছেন, তারপর আমাদের নারীদের মধ্যে আছেন এইদিকে শর্মিমালা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী, নিকিতা নন্দিনী যিনি করেছেন নায়বে নাজিমের দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী করেছে শামসি সাইকা। তো এই যে প্রত্যেকটা ক্যারেক্টার, আরো অনেক ক্যারেক্টার আছে, প্রায় শখানেক ক্যারেক্টার আছে টোটাল। তো ও জয়রাজ একটা গুরুত্বপূর্ণ চরিত্র করেছে, সুভাষীর ভৌমিক চমৎকার একটা গুরুত্বপূর্ণ চরিত্র করেছে। তো এই যে প্রত্যেকটা চরিত্রকে একটা জায়গায় আনা, এটা আসলে খুব কঠিন কাজ। ইভেন মামুন ভাই, মামুনুর রশিদ নিজে উনিও ইন করছেন এই চরিত্রতে, একটা ক্যারেক্টার উনি ঢুকছেন। তারপর সাইম সামাদ একটা চরিত্র করছেন আমাদের, যিনি বঙ্গবন্ধু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তারপর শ্যামল জাকারিয়া দুর্দান্ত একটা চরিত্র করছেন সেখানে আমাদের। তো এরকম মোটামুটি ভাবে আপনার এত চরিত্র, এত শক্তিমান আর্টিস্ট, তাদেরকে নিয়ে কাজ করার যে আনন্দ আমাদের বিটিভির এই এই সেটে। আর সেট সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটা ব্যাপার, যিনি সেট নির্মাণ করেছেন সেটা হচ্ছে আমাদের মানে আমাদের অসাধারণ একজন সেট ডিজাইনার, উনি হচ্ছে আমাদের মীর আহসান, উনি আমাদের এখন পরিচালক ডিজাইন, উনি হচ্ছে এটা সেট নির্মাতা। উনি অসাধারণ সেট বানিয়েছেন, মানে সেই সময়টাকে মাথায় রেখে নায়বে নাজমের বাড়ি, তার অন্দরমহল, ইংরেজ কুঠি, ইচ এন্ড এভরিথিং উনি খুব ডিটেইলে এই জিনিসগুলো, উনি নিজে সেটা দেখে এসেছেন যে ইংরেজ কুঠি দেখতে কেমন, উনি নিজে আবার সেটা সফর করে এসেছেন। আর কস্টিউম যেটা বানিয়েছে আমাদের মুক্তা এবং মুজিব, তারা দারুণ কাজ করছে কস্টিউমে, এবং তারা অনেক গবেষণা করতে হয়েছে তাদেরকে কস্টিউমটা বানাতে গিয়ে। মিউজিক করছে এটার নীল কামরুল, অসাধারণ মিউজিক, তার কম্পোজিশন সে করছে। তারপর এটা সিনেমাটোগ্রাফি করছে আমাদের একাধিক সিনেমাটোগ্রাফার, আমাদের নাভিদ খান, তারপর আজিজুল ইসলাম, তারপর আমাদের নতুন আমাদের সাথে আরেকজন জয়েন করেছেন আমাদের, ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তো সে করছে। তো পুরো টিমটা আসলে, এরপর অন্য যারা আছেন মেকআপে করছে আমাদের বাবুল ভাই, আমাদের অসাধারণ মেকআপ আর্টিস্ট বাবুল ভাই। তো টোটাল পুরো ব্যাপারটাই না একটা এক ধরনের আমি বলবো যে একটা মিলন মেলা। আমরা যখন আমাদের আমাদের গ্রিন রুমে যখন সবাই আসে, আমরা যখন লাঞ্চ করি খাই, তখন প্রত্যেকটা আর্টিস্ট তাদের গেট আপ নিয়ে বসে। আপনি একটা জিনিস ভাবেন, একদিকে হচ্ছে নায়বে নাজিম সুলতান সুলেমান টাইপের একটা লোক, সে টায়রা পরে আসছে, গেট আপ নিয়ে খাচ্ছে। আলী খান, তার ড্রেস হচ্ছে সেই রকম, একজন ইংরেজ শতাব্দী ওয়াদুদ, সে এসে বলছে ওই ড্রেসে খাচ্ছে। তারপর একজন মুঘল সন্ন্যাসী, তার মাথায় পাগড়ি। ও এখানে শাহিদ আলী একটা চরিত্র করছে, দারুণ চরিত্র, আমাদের সুজন ভাই শাহিদ আলী করছে একটা ভিন্ন ক্যারেক্টার। তো প্রত্যেকেই এখানে পোশাকি, এবং আপনি ওই রুমে এসে দেখবেন যে 50 জন লোক আছে 50টা ক্যারেক্টারের ড্রেস পরে। এই দৃশ্যটাই তো আসলে একটা ইউনিক দৃশ্য। আর এটা সিনেমাটোগ্রাফি যখন আমরা করতে যাই, তখন আসলে আমাকে প্রতিটা মুহূর্তে খেয়াল রাখতে হয় যে আসলে এটা একটা 300 বছর আগের গল্প, গল্পটাকে আমার পোর্ট্রেট করতে হবে ওভাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে এই এই কাজটা করতে গিয়ে, যে যখন 300 বছর আগে যখন এই গল্পটা হয়েছে, তখন আসলে বাংলা ভাষায় কথা বলতো না। আমাদের যে চরিত্রগুলো, তারা আসলে একটা পার্ট বাংলায় কথা বলতো। এখন আমাকে যদি ইতিহাসটাকে দেখাতে হয়, আমাকে সেই জায়গাটাও দেখতে হবে। আমাদের এই জিন্দাবাহার এই কাহিনী চিত্রে মোটামুটি 5 থেকে 6টি ভাষা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, অসমিয়া, ফ্রেঞ্চ অল্প করে, তারপর হচ্ছে আপনার হিন্দি আছে, তারপর উড়িয়া ভাষা আছে। মানে সবকিছু মিলিয়ে এটা আসলে একটা বহুমাত্রিক ভাষার, বহুমাত্রিক চরিত্রের একটা গল্প। এবং ডেফিনেটলি এটা আসলে খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। নিঃসন্দেহে নিঃসন্দেহে প্রথম কথা যে মেগা কাস্ট, মেগা করে তো ডেফিনেটলি খুব চমৎকার হতে চলেছে। আর তারপরে মানে যেটা সব থেকে ক্রিটিক্যাল বলছিলেন, আসলে এই নির্মাণটা ছিল পোশাকি, যেহেতু ঐতিহাসিক কোনো নির্মাণ, আরো যেহেতু যেই প্রেক্ষাপটটাকে বানানো, সো এই পোশাক, এই কন্টিনিউটি, প্রত্যেকটা চরিত্রকে উপস্থাপন করা, সব মিলিয়ে এই
seems really complex and difficult, and you are doing an excellent job. So আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই চমৎকার একটা কাজ আমরা স্ক্রিনে দেখবো। আরেকটা কথা একটু জানতে চাই, এটাকে কি কোনোভাবে সিজন ওয়াইজ ডিভাইড করার কোনো প্ল্যান আছে, নাকি একটা ভাবে একাধারে ধারাবাহিক করে শেষ করে দেওয়ার কোনো প্ল্যানিং চলছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমার মাথায় প্রথম একটা জিনিস ছিল, আমি মামুন ভাইয়ের সাথে আমি শেয়ার করেছি, সেটা হচ্ছে সিজন 1 সিজন 2 এভাবে করে আমরা কাজটা করব। সিজন 1 এ একটা গল্পের একটা জায়গায় আমরা শেষ করব, সিজন 2 তে সেখান থেকে শুরু করব। তো আসলে আমি চাইলেই তো হবে না, সেখানে আমার কর্তৃপক্ষ আছেন, তারা এই সিদ্ধান্তগুলো নেবেন। তো আমরা প্রাথমিকভাবে যেটা আমরা মনে করছি, আমাদের প্রাথমিকভাবে আমরা এটাকে 52 এপিসোড আমরা করব, 52 পর্ব আমরা করব। এরপর যদি বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ মনে করেন যে এই গল্পটাকে আমরা আরো এক্সটেন্ড করব, আমরা এটাকে, কারণ আপনি দেখেন যে এটা আমাদের ইতিহাস নিয়ে আসলে বাংলাদেশে, আমি যদি বলি, আপনি আমাকে একটা এক্সাম্পল দেখান যে বাংলাদেশে কোনো ইতিহাস নিয়ে কোনো কাজ হয়েছে, আপনি আমাকে বলেন যে একটা মনে করতে পারেন কিনা। আপনি দেখবেন নাই। হ্যাঁ, একটা চ্যানেল করেছিল, একটা ফ্যান্টাসি করেছিল, সেটাকে একটা ফ্যান্টাসি ছিল, তো মিথ ছিল, কিন্তু ইতিহাস নিয়ে যে কাজটা, ইতিহাস নিয়ে কাজ করা আসলে খুবই কঠিন একটা কাজ। কারণ মামুনুর রশিদ যখন গল্পটা লিখছেন, তাকে প্রতি মুহূর্তে মাথায় রাখতে হচ্ছে যে ওই সময় ইতিহাসটাকে আমি কিভাবে দেখাবো। এটা আসলে একটা কঠিন দায়িত্ব একজন লেখকের জন্য। তাকে অনেক স্টাডি করতে হচ্ছে, মামুন ভাইকে প্রচুর পড়াশোনা করতে হচ্ছে এটা নিয়ে। এবং উনি প্রতিনিয়ত উনি বই কিনেন, উনি ইতিহাসবিদদের সাথে কথা বলেন, উনি কথা বলে বলে ওই ব্যাপারটা কনফার্ম হয় যে তখন এটা ছিল কিনা, বা তখন আমি যদি এটাকে দেখাই সেটা। কারণ আপনি জানেন যে ফিকশন ইজ নট রিয়ালিটি। রিয়ালিটি হচ্ছে, ফিকশন হচ্ছে এমন একটা জিনিস, সেটা রিয়ালিটিকে নিয়ে আমরা একটা গল্প তৈরি করি। এখন আমরা যদি রিয়ালিটিকে দেখাতে যাই, সেটা আসলে ডকুমেন্টেশন হবে, সেটা হলো ফিকশন হবে না। সো আমাদের গল্পের প্রয়োজনে আমরা হয়তো কখনো কখনো কিছু কিছু চরিত্র, আমাদের এখানে হয়তো কিছু কিছু চরিত্র আছে যেটা হয়তো আপনি ইতিহাসে সেভাবে খুঁজলে হয়তো পাবেন না, আবার কিছু কিছু ঘটনা আছে যেটা হয়তো আপনি ইতিহাসে ওভাবে পাবেন না। তো সেটাকে একটা গল্পে রূপান্তর করতে গিয়ে সেখানে কিছু কিছু আশ্রয় নিতে হয়েছে মামুন ভাইকে। এবং উনি এটাকে খুব কঠিন একটা জিনিসকে উনি আসলে এটাকে সাবজেক্টটাকে নিয়েছেন। এটা আসলে একজন লেখক বা একজন রাইটার, এটা আসলে খুব কঠিন কাজ। আর আমরা যারা নির্মাতা, আমরা যারা বানাই, আমরা তো আসলে লেখকের ভাবনাটাকে নিয়ে, পরিচালক নির্মাতা তার ভাবনাটাকেই সে পোর্ট্রেট করে, সে দেখাতে চায় আসলে। তো দুটোই আসলে খুব কঠিন। আর যখন আপনি স্ক্রিনে দেখাবেন, যখন আপনি পর্দায় আপনি দেখাবেন, সেটা তো আরো কঠিন হয়ে যায়। কারণ আপনি ওই সময়কার গল্পের, আপনি এই সময়কার কিছুই দেখাতে পারবেন না। আপনি একটা প্রপস দেখাতে পারবেন না, আপনি একটা শার্টের একটা বুতাম দেখাতে পারবেন না যে এই সময়ের কি। মানে কতটা কঠিন, কতটা সূক্ষ্ম এবং কতটা জটিল ব্যাপারটা। ইভেন ভাষা, আমরা যখন ভাষা ব্যবহার করছি, আমি কোনোভাবেই কিন্তু চেষ্টা করছি যে ওই ভাষাটাকে আমরা ম্যানেজ করতে পারি না, অনেক কষ্টে ম্যানেজ করেছি, বাংলাকে ইংরেজি বাংলার মতো করে যেটা হয় কমিউনিকেটিং করা। তো এই কাজটা করতে গিয়ে আমার লাইফের সবচেয়ে গ্রেট এফোর্টটা আমি দিচ্ছি, আমি বলতে পারি। এবং আমাদের, শুধু আমি না, অনেস্টলি স্পিকিং, যে আমাদের এই টিমে যারা কাজ করছেন প্রত্যেকেই ভালোবেসে এই কাজটা করছেন। এবং আমাদের হিউজ টিম, যে একটা এরকম একটা মানে প্রায় প্রতিটা লটে আমরা প্রতিদিন শুটিং এ 50 থেকে 70 জন লোক একটা নাটকের সেটে থাকে, এটা লাইক ফিল্ম। তাহলে বোঝেন যে ইউনিটটাকে নিয়ে একটা কাজ করা, এটা আসলে খুব কষ্টসাধ্য একটা কাজ এবং ব্যয়সাধ্য বটে। তো বাংলাদেশ টেলিভিশন এই কাজটা আমাকে করার সুযোগ তৈরি করে দিয়েছেন, আসলে এই জন্য আমি সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের কাছে, যে ওনারা আমাকে এটার যোগ্য ভেবেছেন হয়তো। বাট আমিও চেষ্টা করছি যাতে আমার উপর যে আস্থা এবং বিশ্বাসটা ওনারা রেখেছেন, সেটাকে আমি পুরো প্রতিফলন দেওয়ার জন্য বা করার জন্য। খুব চমৎকার। And in fact, we all are looking forward to visualize the effort on the screen, এবং আশা করছি এটা চমৎকার একটা, মানে সবাই জানতে পারবে। বিশেষ করে উপভোক্তার থেকেও বলবো যে ইতিহাসটা জানা আমাদের জন্য খুব দরকার। হয়তো অনেক জিনিসই আমরা জানতে পারি না শেষ অবধি, কারণ এটা একটা ট্রু। আমরা অনেক সময় আমাদের মনে হয়তো চিন্তা এসছে যে পলাশী যুদ্ধ হয়েছে, নবাব পরাজিত হয়েছে, ক্ষমতা হস্তান্তর হয়েছে, আর লং পিরিয়ড 200 বছর পর দেশ বিভাগ হয়ে গেল, আমরা পাকিস্তান, ভারত, বাংলাদেশ, তারপর পরিবর্তন। বাট এই মাঝের পিরিয়ডটা কি হয়েছে? সো ইটস এ ওয়ান্ডারফুল টপিক, এবং আশা করছি আমরা অবশ্যই এটা থেকে অনেক কিছু জানতে পারবো। ভাইয়া, এইবার
একটু আসলে সমসাময়িক সমস্যার ক্ষেত্রে আসতে চাই, যে আমাদের এখনকার সময় যে নির্মাণগুলো হচ্ছে, আহ, খুব একটা কমন প্রবলেম শোনা যায় যে যে নির্মাণই কেন ভালো হচ্ছে না, বা কেন ব্যতিক্রমধর্মী কোনো নির্মাণ হচ্ছে না, বা কেন আরো কলা কৌশলীদেরকে নিয়ে কাজ করা হচ্ছে না। যেমন আপনি সেটের দিকে যতটা এমফাসাইজ দিতে হয়েছে, যতটা জোর দিতে হয়েছে, হয়তোবা অনেক স্বাভাবিক যে নির্মাণগুলো এখনকার সময় হচ্ছে, অনেকে হয়তো বাজেটের কারণে এটা সাহসী করবেন না। সো বাজেট একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। সবাই বলছেন যে কোনো একটা নাটক নির্মাণ করতে পারছেন না, একটা ফিল্ম নির্মাণ করতে পারছেন না, এর জন্য বাজেট একটা বড় সমস্যা। তো যেহেতু প্রযোজনার সাথে আপনি আছেন, এই জায়গা থেকে যদি একটু বলি যে আমাদের এই অভিযোগটা এত কেন, যে কেন বাজেট নেই আমাদের, কেন আমরা বাজেট করতে সাহস করছি না? আপনি যদি আমাকে বলেন যে শুধুমাত্র বাজেট সমস্যা, এটা আসলে আমার মনে হয় না। আসলে ব্যাপারটা শুধুমাত্র বাজেট সমস্যা না, বাজেট পুরো সমস্যার একটা সমস্যা। জি, আপনাকে বা আমাদেরকে আসলে দেখতে হবে যে আমরা আসলে কি করতে চাই। আমরা এই গণমাধ্যম বা ভিজুয়াল মিডিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে আপডেটেড মিডিয়া। আপনি প্রতিদিন সেখানে কনসেপ্ট চেঞ্জ হয়। right, আমরা এখন বর্তমান সময়ে যেসব আমরা এখন কাজ আসলে করছি বা আমরা দেখছি বিভিন্ন চ্যানেলগুলোতে বা ওটিটি প্ল্যাটফর্মগুলোতে, ইউটিউবে আমরা দেখছি, কারণ পৃথিবীতে এখন আপনার ডিভাইসগুলোতে পুরো পৃথিবী আপনার সামনে, আপনি দেখতে পাচ্ছেন কে কেমন কাজ করছে। এখন আমাদের এখানে আপনি বলছেন যে বাজেট নাই, আপনি যখন ওয়েবের কাজগুলি এখন যেগুলো হচ্ছে, ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজগুলি, আপনার কি মনে হয় যে সেখানে বাজেট কম দেয়? আমার তো ডেফিনেটলি মনে সেখানে হয় না। বাজেট বেশি। দেখছেন, তাহলে আসলে বাজেট সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের মানসিকতায়। আপনি যখন একটা কাজ করছেন, সেই কাজটা আপনি কার জন্য করছেন? দর্শকের জন্য। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে যে আপনি কি আপনার দর্শকের রুচিকে ফলো করছেন, না আপনার রুচিকে আপনি দর্শককে দেখাতে চান? আমাদের এখানে যে প্রবলেমটা হয়ে গেছে সেটা হচ্ছে যে নির্মাণটা, গল্প আসলে কেন এখন অনেকে একটা অভিযোগ করে যে ভালো গল্প কেন হচ্ছে না। এখন আপনি যদি বলেন যে অর্থের জন্য হচ্ছে না বা বাজেটের জন্য হচ্ছে না, তাহলে আপনার ওয়েব সিরিজগুলো কিভাবে হচ্ছে, ওয়েব ফিল্মগুলো কিভাবে হচ্ছে? আমি জানি যথেষ্ট ভালো বাজেট সেখানে দেয়া হয়, ইভেন অনেক টিভি নাটকে ভালো বাজেট দেয়া হয়। এখন সমস্যাটা হয় কি জানেন, যখন আপনি একটা একটা কেন্দ্রিক করে ফেলবেন, যখন আপনি এই জায়গাটাকে একটা বিশেষ শ্রেণীর কাছে আপনি দিয়ে দেবেন, যখন তারা কন্ট্রোল করতে থাকবে, সেখানে নির্মাতা কি ভাবলো, লেখক কি ভাবলো, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই লোক খায়, ওই নায়কটা খায়, ওই নায়িকাটা খায়, তাকে দেখান, তাকে নেন। এখন আপনি যখন এই টাইপের বাইন্ডিংস গুলো দিয়ে দেবেন, তখন একজন নির্মাতা আসলে, যারা ভালো নির্মাতা আপনি দেখবেন, আমি জানি না আপনারা, আমাদের দেশে অনেক ভালো নির্মাতা আছেন, তারা কিন্তু এখন নির্মাণ করেন খুব কম। তারা এখন পেছনে চলে গেছে। কেন চলে গেছে? আপনাকে যদি বলা হয়, আমি একজন নির্মাতা, সত্যিকার অর্থে আমি চেষ্টা করি নির্মাণ করতে, আমি এখন শিখছি, আমি 19 বছর এই জায়গায় কাজ করছি, আমি এখনো শিখি, প্রতিনিয়ত শিখি। আমাকে যদি বলা হয় যে আপনি একদিনে একটা নাটক করেন, 2 দিনে একটা নাটক করেন, আমি খুব বিনয়ের সাথে বলি, ভাই আমি আমার আমার পক্ষে জীবনে করা সম্ভব না, কারণ আমি এত মেধাবী না ভাই, আমি একদিনে নাটক শেষ করে ফেলবো। আপনি আমাকে বলেন যে ভাই একটা একদিনে 45 মিনিটস, 45 থেকে 50 মিনিটের একটা নাটক একদিনে কিভাবে সম্ভব করা? আপনি যদি ফিল্মের রেশিও হিসাব করেন যে 1:3, আমাদের মানে 1:3 হচ্ছে যে আপনি নট গুড অ্যান্ড গুড শর্টের কথা যদি বলি, পার 3টা শটে একটা শট ওকে, আমি যদি সেভাবে হিসাব করি, আপনি 45 মিনিট যদি আপনি টেক করতে যান, আপনি লোকেশন কখন যাবেন, আপনি সেটে কখন যাবেন, কয়টা সেটে কাজ করবেন? আপনি দেখেন এখন সব এক সেটে বসে কাহিনী শেষ, বাড়িতে ঢুকলো, ড্রয়িং রুম, ডাইনিং রুম, রাস্তা, প্রেম, ড্রয়িং রুম, রাস্তা, প্রেম, ঝগড়াঝাটি, গল্প শেষ। একদিনে নাকি নাটক শেষ হয়ে যায়, 2 দিনে নাকি শেষ হয়ে যায়। আমি বলি যে ভাই আমার পক্ষে সম্ভব না এটা করা। এখন প্রশ্নটা হচ্ছে, এইটা একটা যেমন সমস্যা, বাজেট বললেন, বাজেটের জন্য তারা করছে, তখন ধর্ম আর কাটছাট, দাঁড়ালো, ডায়লগ দিল, শেষ। হ্যাঁ, কি কি বলছে, ঝগড়াঝাটি করলো, কোনো স্ক্রিপ্ট থাকে না, শেষ। এরপর আসেন, আপনি যখন বললেন যে ভালো গল্প, আপনি কিভাবে একটা ভালো গল্প হবে? লেখক যখন একটা গল্প লিখেন, সে অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু গল্পটা লিখেন। যখন দেখবে আপনি আপনার যে কেন্দ্রীয় চরিত্র ওর নায়িকা বা যাকে আপনি দেখাচ্ছেন, তার কস্টিউমটা হবে এরকম, সে জানেই না তার গল্পের জায়গাটা কি, সে এসে সেটা বলে যে না না না, আমি তো যে কস্টিউম আছে এটা ভালো আমার। যখন নায়িকা সিদ্ধান্ত নেয়, তখন তো আপনি এখানে ভালো কাজ করতে পারবেন না। একজন নির্মাতা জানে, একজন লেখক জানে, সে ওর ওর কস্টিউমটা কি হবে, তাকে কি পড়াবে, এখন সিদ্ধান্ত নিচ্ছে আরেকজন, তাহলে আপনি ভালো নির্মাণ কিভাবে আশা করেন? আমি একটা প্রবলেমের কথা বললাম, এরকম অনেক প্রবলেম আছে।
তারপর আপনি যখন দেখবেন যে এখানে আমাদের এখানে অনেক ধরনের কাজ এখন কিছু সীমাবদ্ধ মানুষের ভিতর হয়ে গেছে। কেন? ওই যে বললাম, তাকে খায়, ওকে নেন, তাকে নেন। এইটা যখন হবে তখন কিন্তু আপনার ভালো কাজ হবে না। তখন না, যারা ভালো নির্মাতা, যারা ভালো লিখেন, তারা কিন্তু ডিমোরালাইজ হয়ে যায়, তারা পেছনে চলে যায়। যার কারণে আমাদের অনেক নির্মাতা, অনেক লেখক আপনি দেখেন এখন আর কাজ করে না। আমি আপনাকে নাম ধরে বলতে পারি, কিন্তু এখন আমি এখানে নাম ধরে বলতে চাই না, এবং আমরা অনেকে জানি এটা। কিন্তু এখন অনেকে করে, কাজ করছেন কেন? ওই যে এখন এটা চলে, এখন ভিউজ বলে আরেকটা জিনিস চালু হয়েছে ভাই। আমি যদি বলি ভাই, পয়দা হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ দিয়ে ভরিয়ে রাখে। এখন সে গল্পের কন্টেন্ট কি, নির্মাণকে, ভাই এখন সবাই তো জানে পৃথিবীতে যে ডিভাইস সবার কাছে আছে। আপনি দেখলেই তামিল মুভি, তেলুগু মুভি, ইটালিয়ান মুভি, চেকোস্লোভাকিয়ান মুভি, হ্যাঁ, ইস্ট ইউরোপিয়ান মুভি সবই আপনি দেখতে পান। তা আপনি একটা এনে কনসেপ্ট নিয়ে এসে একটা নাটক 40 মিনিটে দাঁড় করালেন, দাঁড় করিয়ে বলে যে আরে বাবা এটা তো দারুণ, ফার্স্ট ক্লাস, দাও ফাইন, খুব ভালো হয়েছে। ব্যাপারটা এখন এরকম হয়েছে। আপনার মৌলিকত্ব বলে, আপনার ডিরেকশনের যে মৌলিকত্ব, যে একজন মানুষের সিগনেচার থাকে, এখন কপি করে, জাস্ট গল্পের একটা জায়গাকে ধরে নিয়ে কপি করে এনে দিচ্ছে। এখন নাটক হয়ে গেছে সিনেমা, সিনেমা হয়ে গেছে নাটক। আপনি দেখবেন নাটকের মধ্যে এখন সিনেমা হচ্ছে, খেয়াল করে দেখবেন, নাটকের মধ্যে এখন সিনেমা বানানোর চেষ্টা করে, আর যেগুলো সিনেমা হচ্ছে তারা এখন বানাচ্ছে নাটক। মানে ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে। তো আমাদের এখানে আমরা কোনোটাই না আসলে সঠিকভাবে করছি না। আমি বলছি না যে সবাই করছে না, যারা করছেন তারা আসলে সামনে আসতে পারছেন না। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আর যারা আমাদের কিছু, আমি বলবো না, আমাদের কিছু যারা কাজ করেন, তারা কাউকে কাউকে এমন প্রমোট করেন যে অথচ আপনি আজকে গল্পটা দেখলেন, কালকে আপনি ভুলে যাবেন, আপনার মনেই থাকবে না যে ও আচ্ছা গল্পটা কি ছিল। কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি ছোটবেলায় আমাদের দেখা কোথাও কেউ নেই, সেটার জন্য মিছিল হয়েছে, বাংলাদেশে হরতাল হয়েছে ভাই, তাই না ব্যাপারটা? ছোটবেলায় আমরা দেখেছি, আমরা অয়ময় দেখেছি, এখন এসে মির্জা চরিত্রের কথা মনে পড়ে, আমাদের নূর ভাই কিভাবে হাঁটতো, এখনো আমার চোখে ভাসে। আপনাকে ইদানিংকালে কোনো নাটক দেখতে বলতে পারবেন, কোনো গল্প যে ওই চরিত্রটার মতো আপনি হতে চান, বা ওরকম জেস্টার পশ্চার আপনার মনে পড়বে? পড়বে না। কেন? সে কাজগুলি হচ্ছে না। আমার ইচ্ছা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, দর্শকের প্রতি কমিটমেন্ট থাকতে হবে। এখন তো কমিটমেন্ট দর্শকের প্রতি না, এখন কমিটমেন্ট হচ্ছে আপনার কিছু মিডিয়া এজেন্সির উপর, আর কিছু চ্যানেল যারা মনে করে যে ভাই আমার এটাই চলবে, ওই 4 জন 5 জন 10 জন আছেন, তাদেরকে নিয়ে কাজ করেন। বাংলাদেশে অনেক ভালো অভিনেতা অভিনেত্রী আছে, কারণ আমরা তাদেরকে কাজে লাগাতে পারছি না। তো এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আসলে। আমার অনেক বললে আসলে এটা অনেক সময় চলে যাবে, রাত চলে যাবে, রাত ফুরাবে না। ট্রু, ভেরি ট্রু। ইনফ্যাক্ট এই জন্য বলেন, কারণ আমি এই প্রশ্নটা অনেকেই করেন এবং এই উত্তরটা থাকে যে বাজেট ইজ এ গ্রেট প্রবলেম, অ্যান্ড ডেফিনেটলি বাজেটটা প্রবলেম। এবং তার পাশাপাশি আপনি যে সমসাময়িক সমস্যাগুলোর কথা বললেন, আসলে এই সমস্যাগুলো হয়তোবা অনেক আগে একটা ইনিশিয়েশন হয়েছিল এবং সেটা প্রোপাগেট হতে হতে এখন এমন একটা পর্যায়ে এসে গেছে হয়তো এর বাইরে আমরা বেরিয়ে হতে পারছি না, হয়তো একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে। আমি আপনার সাথে আরেকটা ব্যাপারে অ্যাড করতে চাই। আপনি বললেন যে আমি মনে রাখতে পারছি না একটা ক্যারেক্টারকে, আমি আরো বলতে চাই যে আমি মিলিয়ে ফেলছি, কারণ আমার চারপাশে একই ক্যারেক্টার বা একই ধরনের গল্প সবসময় ঘুরছে, একটা থেকে আরেকটা আলাদা করে মনে রাখার কোনো অপশনই আমার কাছে। এবং আপনি দেখবেন মনে হচ্ছে যে গত সপ্তাহে এই নাটকটা দেখলেন, এই চরিত্রটা, আরে এটা তো একই রকম। হ্যাঁ, আপনি কোনো পার্থক্য, এবং ডায়ালগ, ইভেন আপনি ডায়ালগ ডেলিভারিটা পর্যন্ত সেম, একই লোক করছে, ডায়ালগ ডেলিভারি, আপনি কিভাবে আলাদা করবেন বলেন? তখন মানুষ কি এটা, মানে আমি জানি না, মানুষ এখন মানুষ চিপ হয়ে গেছে নাকি ভাবনা চিপ হয়ে গেছে। এখন ব্যাপারটাকে মনে করে যে ওইটা ঠিক আছে, একটু মিনিমাম আনন্দ হলো, একটু যতক্ষণ দেখলাম ততক্ষণ আনন্দ, বাস, দেখার পর ভুলে গেলাম। ব্যাপারটা এখন আসলে এরকম হয়ে গেছে। নিশ্চয়ই যেদিকেই সীমাবদ্ধতা থাকুক, আমরা চাই এই সীমাবদ্ধতাটা, ইনফ্যাক্ট এই সীমাবদ্ধতার দুরারোগ্য ব্যাধি থেকে আমরা সেরে উঠি এবং নিশ্চয়ই ভালো ভালো কাজ আমরা উপভোগ করি। ভাইয়া, আমরা সেগমেন্টের একদম শেষ দিকে চলে এসেছি। আমাদের একটা রাউন্ড থাকে স্থির প্রশ্ন তড়িৎ উত্তর, একটা র্যাপিড ফায়ার রাউন্ড। আপনি বললে আমরা র্যাপিড ফায়ার রাউন্ডটাতে চলে যেতে চাই একটু। এটা বোধহয় সবচেয়ে কঠিন রাউন্ড, আমি তো ভাই এসব জিনিসগুলো খুব ভালো পারবো না। ওকে প্লিজ। ওকে ওকে, একদম প্রথম প্রশ্ন, আপনার প্রিয় অভিনেতা। এটা বাংলাদেশ না দেশের বাইরে? বাংলাদেশ, আমাদের দেশ। আমাদের দেশের প্রিয় অভিনেতা যদি বলেন, হুমায়ুন ফরিদী। প্রিয় অভিনেতা একজন বলতে হবে না, 2-3 জন? আপনি চাইলে দুজনে বলতে পারেন।
আচ্ছা, আমার আসলে অনেকজন আছে, হুমায়ুন ফরিদি, আফজাল ভাই, আফজাল হোসেন, আহমেদ রুবেল, পাভেল ভাই, অনেকেই আছেন। আচ্ছা, ওকে। তারপর প্রিয় অভিনেত্রী যদি আমি বলি, আমার ছোটবেলার ক্রাশ হচ্ছে ববিতা, আচ্ছা। মানে ফিল্মের ববিতা। ওকে। প্রিয় নির্মাতা। বাংলাদেশে সব কি বাংলাদেশে? জি, জি, বাংলাদেশ আমাদের দেশের ভেতরে। আচ্ছা, প্রিয় নির্মাতা যদি বলেন আলমগীর কবির। আচ্ছা। নিজের কাছে নিজের দেওয়া সবথেকে বড় কমপ্লিমেন্ট। আমার নিজেকে দেয়া কমপ্লিমেন্ট, জি। আমি মানুষ হওয়ার চেষ্টা করি। আচ্ছা, আর নিজের কাছে নিজের করা সবথেকে বড় কমপ্লেইন। সবচেয়ে বড় কমপ্লেন, আমি এখনো আমার শ্রেষ্ঠ কাজটা করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। এখন অবধি নিজের দেখা আমাদের দেশের সবথেকে বেস্ট সবচেয়ে বেস্ট ফিল্ম। আচ্ছা, আমার দেখা সবচেয়ে বেস্ট ফিল্ম জালালের গল্প। জালালের গল্প। জালালের। আচ্ছা, জালাল। And last question, media positive আর তিনটা নেগেটিভ করতে চাই। সরি, আপনার কথাটা কেটে গেছে, আরেকবার বলবেন? জি, আমি বলছিলাম মিডিয়ার তিনটা পজিটিভ দিক আর তিনটা নেগেটিভ দিক। যে তিনটা নেগেটিভ দিক আপনি চেঞ্জ করতে চাইবেন। আচ্ছা, প্রথম পজিটিভ দিক। আচ্ছা, প্রথম পজিটিভ দিক হচ্ছে মিডিয়া, ভিজুয়াল মিডিয়া আপনাকে রাতারাতি আপনাকে স্টার বানিয়ে দেবে। এটা ভিজুয়াল মিডিয়া ছাড়া সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভিজুয়াল মিডিয়া আপনাকে একটা চমৎকার, মানে আমি বলবো যে আপনাকে একটা চমৎকার ব্যক্তিত্বে পরিণত করবে। কারণ ভিজুয়াল মিডিয়া যারা কাজ করেন তাদেরকে অনেক জানতে হয়, পড়তে হয়, শিখতে হয়। সো এখানে আসার আগে এই গ্রুমিং গুলো, এই কাজগুলো, পড়াশোনাগুলো খুব জরুরি। মানে আসতে হলে এই পথটা পাড়ি দিতে হবে আপনাকে। আর 3 নম্বর হচ্ছে যে এই কাজটাকে, মিডিয়া কাজ করাটা অনেক কঠিন। সো এই কঠিন কাজটা করার জন্য অনেক পেশেন্স লাগে। মিডিয়া আপনাকে সেই পেশেন্সটা শেখায়। আর 3টা নেগেটিভ ব্যাপার। 3টে নেগেটিভ হচ্ছে যে মিডিয়া সম্পর্কে মানুষের একটু নেগেটিভ ধারণা আছে। মিডিয়ার লোক, কোনো কিছু হলেই মিডিয়ার লোক। আমি এটাকে ওয়াইপ আউট করতে চাই। মানে সব জায়গাতেই সমস্যা হয়, ঘটনা আছে, অনেক প্রবলেম হয়, আমার পাশে, আপনার পাশে, আপনার ঘরে, পাশের ঘরে। কিন্তু যখন মিডিয়ার রিলেটেড কেউ হয়, ওই যে দেখো মিডিয়ার, তার মানে হচ্ছে যে মিডিয়ার লোকরা হচ্ছে, তারা হচ্ছে নিউজ মেকার। সো তাদেরকে নিয়ে গসিপ হবে, কথা হবে। সো এই ব্যাপারটাকে ওয়াইপ আউট করা, যে মিডিয়ার লোকও মানুষ, তাকেও আপনারা ওভাবেই দেখেন। আর নাম্বার 2 হচ্ছে যে মিডিয়াতে যারা আসলে মধ্যস্বত্বভোগী, যারা আসলে কোনো কিছুই করে না, মাঝখান থেকে ডিকটেট করে, টাকাটা নিয়ে যায়, ওকে ডিকটেট করে, তাকে ডিকটেট করে, এবং কন্ট্রোলটা তাদের হাতে নিয়ে নিয়েছে। এই কন্ট্রোলটা আগের যে সময় ছিল, নির্মাতা এবং যারা আপনার আগে কাজ করতো, ফ্রিডম নিয়ে তাদের হাতে ফিরিয়ে দেয়া। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে বাংলাদেশে যে সিনেমা হলগুলো, আমরা ছোটবেলায় আমার এখন মনে আছে, আমি ছোটবেলায় সিনেমা দেখতে যেতাম, মাঝে মধ্যে চুরি করে স্কুল পালিয়ে সিনেমা দেখতে যেতাম। সেই সিনেমা দেখার পরিবেশটা আবার ফিরিয়ে আনা, মানে বাংলাদেশে চলচ্চিত্র দেখার যে পরিবেশটা, সবাই মিলে সেটাকে ব্যাক করা। Very well said, and that was our round. And আপনি খুব চমৎকারভাবে উত্তর দিয়েছেন, প্রত্যেকটা উত্তর খুব কনসেপচুয়ালাইজ করে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ দিকে চলে এসেছি, অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ এন্টারটেইনমেন্ট টুডেকে সময় দেওয়ার জন্য। একদম প্রোগ্রামের শেষে সংক্ষিপ্ত করে যদি জানতে চাই, টুডে গসিপে কেমন লাগলো? ওয়েল, এটা আসলে দারুণ, এটা খুবই খুবই আনন্দদায়ক। আসলে লাইভে কথা বলা, যে কোনো জায়গায় কথা বলা আমি খুব এনজয় করি। আমি খুব কথা বলাটা এনজয় করি। আর যখন সেটা হয় নিজের কাজ সম্পর্কে, আমাদের পারিপার্শ্বিকতা সম্পর্কে, আমাদের এই অডিও ভিজুয়াল মিডিয়া নিয়ে, সেটা আমি আরো বেশি এনজয় করি। আর আপনাদের যে চমৎকার যে উদ্যোগটা আপনারা নিয়েছেন এন্টারটেইনমেন্ট টুডে, আমি এটাকে সত্যি সাধুবাদ জানাই যে আপনারা একটা মিডিয়া রিলেটেড, অডিও ভিজুয়াল মিডিয়া রিলেটেড এই কাজটা করছেন, এবং খুব সাকসেসফুলি, আপনারা নতুন হলেও খুব সাকসেসফুলি এটা করছেন। এবং সেটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা এরকম যারা কাজ করতে চায় তাদেরকে এনে, বা তাদের কাজগুলো শেয়ার করা, মানুষকে জানানো, এটা আপনারা যে দায়িত্বটা পালন করছেন, সেই জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ এবং সাধুবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এবং আমাদের এই সাপোর্ট করে আমাদের পাশে থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন দর্শক তাদের উদ্দেশ্যে বলতে চাই ধন্যবাদ আমাদের সময় থাকার জন্য। বিনোদন জগতের বিনোদন জগতে পাওয়ার জন্য ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পরবর্তী ইটুডে লাইভে নিশ্চয়ই আবার আপনাদের পছন্দের হাজির হয়ে যাবে। তো সেই পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, চারিদিকে সুস্থ থাকুন, চারিদিকে নিজে ভালো থাকুন, নিরাপদে থাকুন, যতটা সম্ভব পজিটিভিটি এমন একটা জিনিস আপনি চাইলে আপনার চারিদিকে ছড়িয়ে যায়। সো প্রত্যেকে ভালো থাকুন, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি।